তো আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 27তম ক্লাস এবং দণ্ডবিধির ষষ্ঠ ক্লাস। আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা দুইটা বিষয় নিয়ে। একটা হচ্ছে আপনার নিন্দনীয় নরহত্যা এবং খুন। এবং এই নিন্দনীয় নরহত্যা এবং খুন এটা এতই গুরুত্বপূর্ণ যে আপনি প্রিলিমিনারি পরীক্ষায় এখান থেকে 1 মার্ক তো কনফার্ম, 2 মার্কও থাকতে পারে। আর লিখিত পরীক্ষায় যে 15 মার্কের প্রশ্ন প্রতি বছরই ঘুরাই ফিরাই এখান থেকে হয় মূল প্রশ্ন আকারে থাকে অথবা সমস্যামূলক প্রশ্ন আকারে থাকে। সর্বশেষ পরীক্ষায়ও এখান থেকে প্রশ্ন এসেছে। তো এই নিন্দনীয় নরহত্যা এবং খুন এটা আমরা একটু প্রথমে দেখি যে পাঁচের এতে এসেছে অপরাধমূলক নরহত্যা বা কালপেবল হোমিসাইড এবং খুন বা মার্ডার কাকে বলে। হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার এবং হত্যার পর্যায়ভুক্ত নয় এমন নরহত্যার মধ্যে পার্থক্য আলোচনা করব। তো এখানে আমরা একটা জিনিস যদি বুঝে যাই, আলোচনা করি, তাহলে এখানে যত প্রকার প্রশ্ন আছে সবগুলো আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো। তো তার আগে আমরা যে কোনো প্রকার বই পড়ার আগে আগে আমরা একটু নিজেরা নিজেরা একটু আলোচনা করি, তারপর বইয়ের সাথে আমরা ইনশাল্লাহ মিলাবো। তো নরহত্যা কি আগে এটা আমাদের জানা দরকার। হোমিসাইড, একজন ব্যক্তি যখন আর একজন ব্যক্তিকে হত্যা করে সেটাকে বলে নরহত্যা। আপনি খুন ভুলে যান, খুন কি জিনিস ধরেন আমরা এখনো জানি না। তা আমাদের চারপাশে দেখবেন যে ওই যে বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতিতে এই যে একজন আর একজনকে কুপিয়ে হত্যা করছে, ওটাও নরহত্যা। আবার যখন কোনো ফাঁসি কার্যকর করছে, এটাও কি নরহত্যা। কেউ যদি আপনার ওই গাড়ির নিচে মারা গেছে, সেটাও এক ধরনের কি নরহত্যা। তো আমাদের চারপাশে যত লোক মারা যাচ্ছে, মানে মারা যাচ্ছে বলতে বোঝাচ্ছি হচ্ছে যে স্বাভাবিক পন্থায় না, অস্বাভাবিক পন্থায়। স্বাভাবিক পন্থায় মানে হলো আমার জ্বর হয়েছিল আমি মারা গেছি, এটা কিন্তু নরহত্যা না। তো চারপাশে যত হত্যা করা হচ্ছে সবগুলাই হচ্ছে কি হোমিসাইড বা নরহত্যা। তো এখন আমরা জানবো যে নরহত্যার শ্রেণী বিভাগ। নরহত্যাকে আসলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আইনগত নরহত্যা বা লফুল হোমিসাইড, আর একটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা বা কালপেবল হোমিসাইড বা আনলফুল হোমিসাইড, দুইটাই বলা যায় কালপেবল হোমিসাইড। তো আইনগত নরহত্যা কাকে বলে? যেটা ল পারমিট করে, যে নরহত্যাটা করলে কোনো সাজা ভোগ করতে হয় না, সেটাকে বলে আইনগত নরহত্যা। যেরকম জল্লাদ বিচারকের রায় অনুসারে ফাঁসি কার্যকর করেছে, এটা কি আইনগত নরহত্যা। যদি আমরা যে জেনারেল এক্সেপশন পড়েছি 76 থেকে 106, যদিও পড়েছি 195 পর্যন্ত, ওখানে যত নরহত্যা আছে, হত্যা হইছে বাট আসামি অব্যাহতি পাচ্ছে, তাহলে এইগুলা হচ্ছে কি আইনগত নরহত্যা। তাহলে আইনগত নরহত্যা হচ্ছে যে নরহত্যা করলে কোনো শাস্তির বিধান নেই। এখন আমরা আসি যে কালপেবল হোমিসাইড বা আনলফুল আপনার হোমিসাইড যেটাকে বলা যেতে পারে। কালপেবল হোমিসাইড হচ্ছে, এটাকে বেআইনি নরহত্যাও বলা যায়, নিন্দনীয় নরহত্যাও বলা যায়, অপরাধজনক নরহত্যাও বলা যায়। তাহলে যে নরহত্যাকে আইন সমর্থন করে না সেটাই হচ্ছে কালপেবল হোমিসাইড। একজন আর একজনকে গুলি করে মেরে ফেলেছে, কালপেবল হোমিসাইড। কাউকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে, কালপেবল হোমিসাইড। প্ররোচনা দিয়ে মেরে ফেলেছে, কি কালপেবল হোমিসাইড। তো তাহলে মনে রাখবেন যে যে নরহত্যার ফলে আপনি সাজা থেকে অব্যাহতি পাবেন না, মানে অবশ্যই আপনার সাজা ভোগ করতে হবে, আইনের দৃষ্টিতে যেটা অপরাধ, সেই নরহত্যাকে বলে কালপেবল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যা। এখন এই নিন্দনীয় নরহত্যা আমরা জানলাম, এখন তাহলে খুন কি? খুন আর নিন্দনীয় নরহত্যা কি আলাদা কিনা? আচ্ছা, প্রথমত
আমাদের চারপাশে যত প্রকার বেআইনি নরহত্যা হচ্ছে সবই নিন্দনীয় নরহত্যা। এটা খুন হতেও পারে, আবার নাও হতে পারে। অর্থাৎ নিন্দনীয় নরহত্যা খুন হলে প্রথমত সেটা নিন্দনীয় নরহত্যা, পরে হচ্ছে সেটা কি খুন। আবার নিন্দনীয় নরহত্যা খুন যদি না হয় তাহলে সেটা তো শুধুমাত্র নিন্দনীয় নরহত্যা। তার মানে নিন্দনীয় নরহত্যার একটা গুরুতর প্রকৃতি হচ্ছে কি খুন। এবং খুনের মধ্যে অবশ্যই কি নিহিত আছে, নিন্দনীয় নরহত্যা নিহিত আছে। কিন্তু নিন্দনীয় নরহত্যার মধ্যে খুন থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এখন আমাদের দণ্ডবিধির 299 ধারায় নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দেওয়া হয়েছে। কত ধারায়? 299 ধারায়, যেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি আর একজন ব্যক্তিকে অভিপ্রায়ের মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে বা অন্য কোনো উপায় মৃত্যু ঘটায়, তাহলে সেটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা। নিন্দনীয় নরহত্যা খুন হবে কিনা, খুনের সংজ্ঞা দিছে 300 ধারায়। কত ধারায়? 300 ধারায়। 300 ধারায় বলেছে, 300 ধারার দুইটা ভাগ। প্রথম ভাগে বলেছে যে যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। আর 300 ধারার যে দ্বিতীয় ভাগ, এটাকে বলা হয় ব্যতিক্রম অংশ, যেখানে বলা হয়েছে যে যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। অর্থাৎ যদি বলে যে ভাই নিন্দনীয় নরহত্যা খুন হবে কিনা, কত ধারা দেখতে হবে? 300 ধারা। 300 ধারার প্রথম ভাগে বলেছে নিন্দনীয় নরহত্যা কখন খুন বলে গণ্য হবে। এই জায়গায় 5টা অনুচ্ছেদ আছে, 5টা উপাদান। এই 5টা উপাদানের কোন উপাদান যদি কি বিদ্যমান থাকে তাহলে কি হয়ে যাবে? 5টা না 4টা? 4টা, সরি। আচ্ছা 4টা, জি, ব্যতিক্রম 5টা, 4টা, সরি। 4টা অনুচ্ছেদ আছে। এই 4টা অনুচ্ছেদের বা উপাদানের ঘটনাটাকে, এই উপাদানটাকে আমি খুনের যে নিন্দনীয় নরহত্যার যে ঘটনা, এটার সাথে মিলানোর চেষ্টা করব। এই 4টা উপাদানের যে কোনো একটা উপাদান যদি নিন্দনীয় নরহত্যার ঘটনার সাথে মিলে যায়, তখন সেই নিন্দনীয় নরহত্যাটা কি বলে বিবেচিত হবে? খুন বলে বিবেচিত হবে। আর কোনোটা যদি না মিলে তাহলে খুন বলে বিবেচিত হবে না। তাহলে উদাহরণস্বরূপ বলা যায়, প্রথমে 4টা অনুচ্ছেদ কি একটু বলি। প্রথমে হলো অভিপ্রায়। অভিপ্রায় মানে হলো পূর্ব পরিকল্পনা। আপনি যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে পূর্ব পরিকল্পনা অনুসারে হত্যা করে, মানে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করতেছে যে আমরা অমুককে হত্যা করব, তাহলে প্রথমত যদি হত্যা করা হয়, প্রথমত এটা হলো নিন্দনীয় নরহত্যা। কারণ আমরা জানি বেআইনি ভাবে কাউকে হত্যা করলেই নিন্দনীয় নরহত্যা। আর যখন এই নিন্দনীয় নরহত্যাটা অভিপ্রায় নিয়ে করেছে, তখন এই নিন্দনীয় নরহত্যাটা কি হয়ে গেছে? খুন হয়ে গেছে। প্রথম অনুচ্ছেদ। দ্বিতীয় অনুচ্ছেদে বলল যে আপনার জ্ঞান বা নলেজ, আপনি এমন জ্ঞান নিয়ে কোনো ব্যক্তিকে আঘাত করেছেন, জানেন যে এই আঘাতের ফলে তার মৃত্যু হতে পারে, তাহলেও সেই নিন্দনীয় নরহত্যাটা কি হবে? খুন হবে। তৃতীয় অনুচ্ছেদ হলো আপনার নেচার অফ ইনজুরি। আপনি একজনের পেটের মধ্যে তরবারি ঢুকায় বের করছেন। এখন কারো পেটের মধ্যে যদি তরবারি ঢুকায় বের করেন, তাহলে সে মারা যাবে, এটাই কি স্বাভাবিক। তাহলে এক্ষেত্রেও এই নিন্দনীয় নরহত্যাটা খুন বলে বিবেচিত হবে। এবং চতুর্থ যে উপাদান, সেটা হলো আসন্ন বিপজ্জনক কার্য বা ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট। আপনি এমন একটা কাজ করছেন তার একমাত্র ফলাফল হচ্ছে মৃত্যু। আপনি ধরেন সমাবেশ হচ্ছে, আপনি একেবারে ছাদের উপর থেকে সমাবেশে গুলি করছেন, কাউরে নির্দিষ্ট করে তাক করেন নাই, কিন্তু সমাবেশে যদি আপনি গুলি করেন তাহলে যে কোনো ব্যক্তি মারা যাবে, এটাই তো স্বাভাবিক। তো তখন এই নিন্দনীয় নরহত্যাও কি বলে গণ্য হবে? বলে গণ্য হবে। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, পরে এগুলা বিস্তারিত আমরা পড়বো আর কি। এছাড়া 300 ধারার যে দ্বিতীয় ভাগ, যেটাকে বলে ব্যতিক্রম অংশ, এখানে 5টা ব্যতিক্রম রয়েছে যে ক্ষেত্রে নিন্দনীয় নরহত্যাটা খুন বলে গণ্য হবে না। প্রথম যে ব্যতিক্রম, সেটা হলো গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন।
মানে যদি আপনি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে কোনো কাজ করেন পূর্ব পরিকল্পনা ছাড়া, তাহলে সেটা খুন বলে গণ্য হবে না। এরকম আরো 4টা ব্যতিক্রম আছে যা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো আপাতত আমরা প্রাথমিকভাবে এটা জানলাম যে নরহত্যা কয় প্রকার? 2 প্রকার, আইনগত আর বেআইনি। আর বেআইনি নরহত্যা কি খুন? হতেও পারে, নাও। বেআইনি নরহত্যা খুন হতেও পারে, নাও পারে। 300 ধারার প্রথম ভাগে বলেছে বেআইনি নরহত্যা কখন খুন হবে, আর দ্বিতীয় ভাগে বলেছে কখন খুন হবে না। এখন আমরা একটু ওই পড়ি, দেখেন, তারপরে চলে যাই। আগে আমরা এ নাম্বার প্রশ্নের পড়া, আচ্ছা একটু পড়া শুরু করি। যে ভূমিকা, এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে হত্যা করার নামই নরহত্যা। মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে, অভিপ্রায় ছাড়া কোনো কাজের মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হলে তাকে অপরাধমূলক নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা বলে। অপরদিকে যদি পূর্ব পরিকল্পনা বা অভিপ্রায় সহকারে যখন কোনো নিন্দনীয় নরহত্যা ঘটানো হয়, তবে উক্ত নিন্দনীয় নরহত্যাকে কি বলে? খুন বলে। দণ্ডবিধি 1860-এর 299 ধারায় নিন্দনীয় নরহত্যা এবং 300 ধারায় খুনের সংজ্ঞা প্রদান করা হয়েছে। তো আমরা সরাসরি একটু এখানে চলে আসি। 300 ধারার 2টা ভাগ রয়েছে, এই জায়গা থেকে পড়ি, দেখেন। 3 নাম্বার প্রশ্ন পাইছেন? পূর্ব পরিকল্পনা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু মর্ডারে হ্যাঁ, জি। দেখেন, ধারা 300, 300 ধারার 2টা ভাগ বা অংশ রয়েছে। পাইছেন বদরুজ্জামান সাহেব? পাইছেন? এই রুবেল, পাইছেন কিনা? প্রথম ভাগে গোল দিবেন, 4টি অনুচ্ছেদে বলা হয়েছে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, when culpable homicide is murder। আর দ্বিতীয় ভাগকে ব্যতিক্রম অংশ বলা হয়ে থাকে, যেখানে 5টি ব্যতিক্রমে বলা হয়েছে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। তাহলে আমরা প্রথম ভাগ দেখি, দেখেন। 300 ধারার প্রথম ভাগ, যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, when culpable homicide is murder। 300 ধারার প্রথম ভাগে 4টি অনুচ্ছেদ রয়েছে যেখানে বলা হয়েছে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। প্রথম অনুচ্ছেদ দেখেন, অভিপ্রায় বা ইন্টেনশন। অভিপ্রায় বা কি? ইন্টেনশন। যখন একজন ব্যক্তি, আন্ডারলাইন করবেন, পূর্ব পরিকল্পনা বা হত্যার অভিপ্রায় নিয়ে, পূর্ব পরিকল্পনা অথবা কি হত্যার অভিপ্রায় নিয়ে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে, তখন প্রথমত উক্ত হত্যাটি একটি নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হবে এবং উক্ত নিন্দনীয় নরহত্যাটি পরবর্তীতে খুন বলে গণ্য হবে, কারণ উক্ত নিন্দনীয় নরহত্যাটি পূর্ব পরিকল্পনা ও অভিপ্রায় অনুযায়ী সংগঠিত হয়েছে। উদাহরণ দেখেন, থমাস হত্যার অভিপ্রায় নিয়ে পিস্তল দিয়ে এডিসনকে গুলি করে এবং এডিসন মৃত্যুবরণ করে। তাহলে থমাস অভিপ্রায় নিয়ে মারছে কারে? এডিসন। প্রথমত এটা একটা নিন্দনীয় নরহত্যা, কারণ আমরা জানি হত্যা করলেই নিন্দনীয় নরহত্যা। যেহেতু হত্যার অভিপ্রায় নিয়ে উক্ত নিন্দনীয় নরহত্যাটি সংগঠন করেছে, তাই এই ক্ষেত্রে নিন্দনীয় নরহত্যাটি কি বলে গণ্য হবে? খুন বলে গণ্য। তাহলে আমরা আমাদের আশেপাশের যে কোনো ঘটনার হত্যাকাণ্ডের সাথে মিলাবো যে এই হত্যাকাণ্ডটার পেছনে পূর্ব পরিকল্পনা ছিল কিনা। যদি পূর্ব পরিকল্পনা থাকে, মানে অভিপ্রায় থাকে, তাহলে হত্যাকাণ্ডটা কি হবে? খুন। আর যদি না থাকে, তাহলে তো খুন বলে গণ্য হবে না। দ্বিতীয় অনুচ্ছেদে চলে আসি। জ্ঞান বা নলেজ। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এমন জ্ঞান নিয়ে, আন্ডারলাইন করবেন, শারীরিক আঘাত করে যার ফলে মৃত্যু, এবং উক্ত আঘাতের ফলে উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করে, মানে যার সম্ভাব্য ফলাফল হচ্ছে মৃত্যু, এবং উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করে, তবে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। ধরেন বদরুজ্জামান সাহেব এমন একটা দুর্রোগ্য ব্যাধিতে আক্রান্ত, আমানুর সাহেব জানে যে বদর ভাইকে যদি হালকা আঘাত করা হয়, যদি ঠেলাও দেওয়া হয়, তাতেই ওনার মারা যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু
একজন সুস্থ স্বাভাবিক মানুষকে কিন্তু ঠেলা দিলে মারা যাওয়ার কথা না। এবং উনি ঠিকই একটু ধাক্কা দিছে, হালকা ধাক্কা দিছে বদরুজ্জামান সাহেব, ওই ধাক্কাতে মারা গেছে। তাহলে এই যে যে আমানুর সাহেব যে ধাক্কাটা দিল, এটা তো জ্ঞান নিয়ে দিছে, দিছে কিনা বলেন? যেহেতু জ্ঞান নিয়ে দিছে, যদিও এই ধাক্কায় কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার কথা না, কিন্তু যেহেতু বদরুজ্জামান সাহেবের জ্ঞান নিয়ে দিছে, তাই এক্ষেত্রে আমানুর সাহেব প্রথমত নিন্দনীয় নরহত্যা করেছে, দ্বিতীয়ত কি, যদি এরকম হতো যে আমানুর সাহেব বদরুজ্জামান সাহেবের ধাক্কা দিছে, বাট আমানুর সাহেব জানে না যে বদরুজ্জামান সাহেবের দুরারোগ্য ব্যাধি আছে কিনা, বা এই এই ধাক্কাতে আমানুর সাহেবের ধাক্কাতে যে বদরুজ্জামান সাহেব মারা যাবে, মারা যাওয়ার সম্ভাবনা আছে, এটা আমানুর সাহেবের জ্ঞানে ছিল না, তাহলে এটা খুন হবে কিনা? তাহলে ধাক্কা খেয়ে যদি বদরুজ্জামান সাহেব মারাও যায়, এটা খুন হবে না। কেন হবে না? কারণ আমার এই ধাক্কায় একজন সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার কথা না, এবং আমানুরের এই জ্ঞানও ছিল না। বদরুজ্জামান সাহেব বুঝছেন কিনা? এই জায়গা মোট তিনটা উদাহরণ মনে রাখতে হবে। প্রথম উদাহরণ, হালকা আঘাতে মারা যাওয়ার সম্ভাবনা আছে, আমি চাই নেই আঘাত দিছি, মারা গেছে, খুন। হালকা আঘাতে মারা যাওয়ার সম্ভাবনা আছে, আমি জানি না, হালকা আঘাত করছি, মারা গেছে, এটা খুন না, এটা খুন না। হালকা আঘাতে মারা যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি তারে এমন আঘাত করছি যে একজন মানুষের এমনিতেই মারা যাওয়া, ওই আঘাতে মারা যাওয়া স্বাভাবিক, তখনও এটা কি হবে? খুন। বুঝতে পারছেন? থ্রি ডাইমেনশন, 3D, তিন দিক দিয়ে মনে রাখবেন। হালকা আঘাতে মারা যেতে পারে, জ্ঞান নিয়ে আঘাত করছে, হালকা, খুন। হালকা আঘাতে মারা যেতে পারে, আমি জ্ঞান ছাড়া হালকা আঘাতই করছি, মারা গেছে, খুন না। হালকা আঘাতে মারা যেতে পারে, বাট আমি এমন বেশি আঘাত করছি যা একজন স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট, যদিও আমার জ্ঞান ছিল না, তবু এটা কি হবে? বুঝছেন? এই আসমা খানম, দেখেন, তাহলে উদাহরণ দেখেন, জামান এমন একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যে একটি সামান্য আঘাতেই তার মৃত্যু হতে পারে। দেখেন, আরিফ জামানের উক্ত ব্যাধির বিষয়ে জেনে স্বেচ্ছায় জামানকে এমন আঘাত করে যা একজন সুস্থ মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট নয়। আরিফ জেনে আঘাত করছে, কিন্তু জামান উক্ত আঘাতের ফলে মৃত্যুবরণ করে, ফলে আরিফ এখানে খুন করেছে বলে বিবেচিত হবে। উপরোক্ত ঘটনায় আরিফ যদি জামানের শারীরিক ব্যাধির ব্যাপারে অবগত না থেকে আঘাত করত, তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হতো না। বুঝেন কিনা বদরুজ্জামান সাহেব? তাহলে আমরা খুনের দুইটা উপাদান পেলাম, এক অভিপ্রায়, দুই কি, জ্ঞান বা নলেজ। তিনে চলে আসি, আঘাতের প্রকৃতি, নেচার অফ ইনজুরি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এমন শারীরিক আঘাত বা জখম করে যার একমাত্র ফলাফল মৃত্যু, তখন উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। এমন শারীরিক আঘাত করেছে যার একমাত্র ফলাফল হচ্ছে কি, মৃত্যু। উদাহরণ দেখেন, পিটার ইচ্ছাকৃত ভাবে একটি তরবারি মাইকেলের পেটের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দেয় যে উক্ত জখম বা আঘাতের প্রকৃতি এমন যার একমাত্র ফলাফল হলো মৃত্যু। মাইকেল মৃত্যুবরণ করে, এখানে পিটার কর্তৃক, লেখেন, পিটার কর্তৃক সংগঠিত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। আচ্ছা, এটা বলেন তো, যে ধরেন একজন ব্যক্তিরে হাত কেটে ফেলছে, হাত, এবং হাত কাটার ফলে রক্তক্ষরণে সে মারা গেছে, বলেন তো এই আঘাতের প্রকৃতি অনুসারে এটা খুন হতো কিনা? না স্যার। না স্যার। কারণ শুধু হাত কাটাই তো কারো স্বাভাবিক মারা যাওয়ার কথা না, এখন সে যদি মারা যায় তাহলে তো কি হবে না, খুন হবে না। বুঝতে পারছেন? স্যার অবহেলা হবে স্যার। আচ্ছা, আমরা এসে যাই চতুর্থ অনুচ্ছেদ, আসন্ন বিপজ্জনক কার্য, ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট। এই জায়গায় কোন নির্দিষ্ট ব্যক্তিরে মারার অভিপ্রায় আপনার নাই, কিন্তু আপনি এমন একটা আকাম করছেন, মানে এমন একটা বিপজ্জনক কাজ আপনি করছেন যার ফলে একজন মানুষ মারা যাবেই। কিভাবে? ছাদের উপর দাঁড়ায় আছে, আপনি সরল বিশ্বাসে ঠেলা দিয়ে ফেলে দিছেন,
এখন 5 তলা ছাদ থেকে যদি কাউরে ঠেলা দিয়ে ফেলে দেন, বললেন যে 4-5 জন দ্বারা আছে, আপনি ঠেলা দিচ্ছেন, একজন পড়ে গিয়ে মারা গেছে, বললেন যে কোন নির্দিষ্ট ব্যক্তির মারার অভিপ্রায় তো ছিল না, আমি আর কি করছি, কি হবে বলেন? খুন। কারণ এই এই আসন্ন বিপজ্জনক কাজের একমাত্র ফলাফল কি? মৃত্যু। মিছিল যাচ্ছে, মিছিলে গুলি চালাইছেন, কাউরে নির্দিষ্ট করে মারার অভিপ্রায় নাই, কি হবে? খুন। আপনি কোথাও বোমা ফুটাইছেন জনসভার মাঝে, কারো নির্দিষ্ট করে মারার অভিপ্রায় নাই, কিন্তু বোমা ফুটাইলে কি হবে? মানুষ মারা যাবে, এটাই সম্ভাব্য ফলাফল। তাইলে এই সকল ক্ষেত্রেই কি হবে? খুন হবে। দেখেন, যদি কোনো ব্যক্তির হত্যা সংগঠনের অভিপ্রায় নাও থাকে, এই যে দেখেন আন্ডারলাইন করেন, হত্যা সংগঠনের অভিপ্রায় নাও থাকে, যারা প্রিলির ক্লাস করেন তাদের এখান থেকে একটা প্রশ্ন আসে যে দণ্ডবিধির 300 ধারার আহ খুনের যে প্রথম ভাগ, 300 ধারার যে প্রথম ভাগ, এখানে কোন অনুচ্ছেদে অভিপ্রায় না থাকলেও খুন হতে পারে? কত অনুচ্ছেদ? চতুর্থ অনুচ্ছেদ। কিন্তু সে যদি এমন কোন বিপজ্জনক কাজ করে যার একমাত্র ফলাফল মৃত্যু, তখন উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। উদাহরণ পড়ি, দেখেন। কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই আরিফ জনতার উপর বন্দুক দিয়ে গুলি চালায়, যার ফলে একজন ব্যক্তি মারা যায়। সুনির্দিষ্ট কারণ ছাড়াই আরিফ গুলি চালাইছে কার উপরে? জনতার উপরে। এখানে আরিফ কর্তৃক সংগঠিত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে, যদিও সুনির্দিষ্ট কোন ব্যক্তিকে হত্যার অভিপ্রায় আরিফের। আরিফ যদি এটা ডিফেন্স করার চেষ্টা করে যে ওনার, আমি তো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে তাক করি নাই এবং নির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার অভিপ্রায়ও আমার ছিল না, তবুও এটা কি হবে? খুন হবে। কেন হবে? কারণ এটা এমন একটা বিপজ্জনক কার্য যার একমাত্র ফলাফল হচ্ছে কি? তাহলে 300 ধারার প্রথম ভাগের যখন when culpable homicide amounting to murder, বা যখন নিন্দনীয় হত্যা খুন বলে গণ্য হবে, প্রথম ভাগে অনুচ্ছেদ কয়টা? অভিপ্রায় বা ইন্টেনশন, জ্ঞান বা নলেজ, আঘাতের প্রকৃতি বা নেচার অফ ইনজুরি, এবং ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট বা আসন্ন বিপজ্জনক। আপনি বুঝলে তো এগুলো মুখস্থ করা লাগে না, এমনি কিন্তু লেখা যায়। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 300 ধারার দ্বিতীয় ভাগ বা ব্যতিক্রম অংশ। যখন নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না, when culpable homicide is not murder। 300 ধারার দ্বিতীয় ভাগে গোল দিবেন 5টি ব্যতিক্রম আছে, যেখানে বলা হয়েছে কখন নিন্দনীয় হত্যা খুন বলে গণ্য হবে না। নিম্নে এই সম্পর্কে আলোচনা করা হলো। আমরা চলে আসি প্রথম ব্যতিক্রম, গুরুতর এবং আকস্মিক উত্তেজনা, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। আন্ডারলাইন করবেন, গুরুতর এবং আকস্মিক উত্তেজনা। আপনি যদি কাউকে গুরুতর এবং আকস্মিক উত্তেজনায় হঠাৎ করে মেরে ফেলেন, কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া, হঠাৎ করে দুইজনের মধ্যে এমন ঝগড়া বাঁধছে যে একজন আর একজন দেখি মেরে ফেলছে, তাহলে সেটা কি হবে না? খুন হবে না। দেখেন, কোন প্রকার পূর্ব পরিকল্পনা বা অভিপ্রায় ব্যতীত যদি কোনো ব্যক্তি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না। উদাহরণ দেখেন, খানলো একাডেমিতে বেঞ্চে বসা নিয়ে হঠাৎ করে হেলাল ও অসীম তর্কে জড়িয়ে যায়। এই অসীম কিন্তু আপনি না, এই অসীম হলো আর একজন আসতো, যে অসীম, অসীম পোদ্দার। হ্যাঁ, খানলো একাডেমিতে বেঞ্চে বসা নিয়ে হঠাৎ করে হেলাল ও অসীম তর্কে জড়িয়ে যায়। তর্কাতর্কির এক পর্যায়ে হেলাল গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে অসীমের মাথায় কাঠের চেয়ার ছুঁড়ে মারে, যার ফলশ্রুতিতে অসীম মৃত্যুবরণ করে। এখানে হেলাল যেহেতু আকস্মিক উত্তেজিত হয়ে অসীমকে হত্যা করেছে, তাই উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না। বলেন তো কেন হলো না খুন বলে বিবেচিত? এ জায়গা তো হেলালের হেলালের তো আগে থেকে পরিকল্পনা ছিল না, বুঝছেন? যারা ফুটবল খেলা দেখেন, দেখবেন যে 2006 সালের বিশ্বকাপে জিনেদিন জিদান মাথা দিয়ে আঘাত করে ইতালির একজন ডিফেন্ডার মাতেরাজ্জিকে ফেলে দেয়। ধরেন ওই সময় যদি ওই ডিফেন্ডারটা মারা যাইতো, তাহলে এটা খুন হতো না, কারণ মাতেরাজ্জি এমন একটা বাজে কথা বলছে যাতে জিদান কি হয়ে গেছে? উত্তেজিত হয়ে গেছে। তো এটা নিন্দনীয় হত্যাই হতো, খুন হতো।
বুঝছেন? আচ্ছা, এখন ভেজাল লাগবে এখন যে প্রথম ব্যতিক্রমের আবার তিনটা ব্যতিক্রম আছে, যেখানে নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত, মানে ব্যতিক্রমের উপর দিয়ে ব্যতিক্রম। প্রথম ব্যতিক্রমের আবার ব্যতিক্রম আছে কয়টা? তিনটা। প্রথম যেটা দেখেন, যদি কোনো ব্যক্তি উত্তেজনাকে কোল দিবেন অজুহাত হিসেবে ব্যবহার করে কোনো হত্যা সংগঠন করে, তবে নিন্দনীয় হত্যা বলে বিবেচিত হবে না, মানে সেটা খুন বলে বিবেচিত হবে। আপনি যদি উত্তেজনাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে চান, সেটা কি হয়ে যাবে? কিভাবে? আগের উদাহরণ দেখলাম যে হিলাল ও রশিদ হঠাৎ করে তর্কাতর্কিতে লিপ্ত হয়েছে, এই কারণে ওটা ছিল নিন্দনীয় নরহত্যা, খুন হয় নাই। কিন্তু যদি এরকম হয় হিলাল বাড়ি থেকে পরিকল্পনা করে আসছে যে আজকে যদি ওয়াসিম কোনো কথা বলে বা আমি আগের থেকে একটু গুছাবো, আমারে যে ও একটু বেশি কথা বলবে, এরপরে ওর চেয়ার দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলবো, এরকম যদি কোনো ব্যাপার থাকে, তাহলে আবার সেটা খুন হবে। দেখেন, কানলো একাডেমিতে আসার পূর্বে হেলাল পূর্ব পরিকল্পনা করে আসে যে আজকে অসীমের সাথে ইয়ার্কি করার ফলে হঠাৎ সে গুরুতর আকস্মিক উত্তেজনার ফলে বানানটা ঠিক করে নেন, অসীমকে হত্যা করবে। এখানে হেলাল যদি অসীমকে হত্যা করে, তবে উক্ত নিন্দনীয় হত্যা কি হবে? খুন বলে বিবেচিত হবে। এখন তাহলে আমাদের অনুপ অনুপ ব্যাখ্যা দেন যে প্রথম ব্যতিক্রম আর প্রথম ব্যতিক্রমের প্রথম ব্যতিক্রমের মধ্যে পার্থক্য কি? প্রথম ব্যতিক্রম এখানে হচ্ছে আকস্মিক উত্তেজনা কি দুটোই বলছেন আবার বলেন। আকর্ষণ। আকস্মিক যদি আপনি হিন্দিতে বলেন, সংস্কৃতে ওই যে বলেন, তাহলে হিন্দিরা আকস্মিকই বলে। আর বাংলায় বললে মটা উচ্চারিত হবে না, আকস্মিক। বুঝছেন? ধরেন আমরা বলি আহ, রাম লক্ষণ, লক্ষণ। হিন্দিতে যদি বলে ওটা বলে লক্ষ্মণ। ঠিক আছে, ওরা ওই সময়টারে আর তাইলে আমাদের এখানে আকস্মিক বলা যাবে না, গ্রীষ্ম বলা যাবে না, বলতে হবে কি? আকস্মিক। ঠিক হয়ে গেল, জি বলেন। তো প্রথম যে আকস্মিক যে এই উত্তেজনার ফলে সে হত্যা করছে, কিন্তু এটা ব্যতিক্রম, ওইখানে নিন্দনীয় নরহত্যা হয়েছে, খুন হয়নি। কিন্তু এর ব্যতিক্রম হিসেবে যে ওইখানে পূর্ব পরিকল্পনা ছিল না। দ্বিতীয় ব্যতিক্রম হলো পূর্ব পরিকল্পনা। দ্বিতীয় ব্যতিক্রম না, প্রথম ব্যতিক্রমের প্রথম ব্যতিক্রমে প্রথম ওই ব্যতিক্রম জায়গা হলো সে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনকে উত্তেজনা অজুহাত হিসেবে দেখাচ্ছে, বাট বাস্তবে তার মনে মনে কুবুদ্ধি ছিল, ছিল। পূর্ব পরিকল্পনা। বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। তারপরেরটা দেখেন, 2 নম্বর। প্রথম ব্যতিক্রমের প্রথম ব্যতিক্রম আমরা জানলাম যে কখন নিন্দনীয় হত্যা খুন হবে। দ্বিতীয় ব্যতিক্রম, উত্তেজিত হয়ে সরকারি কোনো কর্মকর্তাকে হত্যা করলে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। আপনি যদি কোনো সরকারি কর্মকর্তারে মারেন উত্তেজিত হয়ে, সরকারি কর্মকর্তা যতই আপনার বাজে কথা বলুক, যতই কুচাক, যতই কথা কুকথা বলুক, কিন্তু আপনি যদি তারে উত্তেজিত হয়ে মারেন, তাহলে কি হয়ে যাবে? বুঝছেন? জজ সাহেব 342-তে ধরেন আসামির একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, বা বাদী পক্ষরে কখনো একটা প্রশ্ন জিজ্ঞেস করছে। এখন সে এত উত্তেজিত হয়েছে, ধরেন সে কুকুরের মতো লাফ দিয়ে জজ সাহেবের যে কুকুরের মতো কামড়ায় মেরে ফেলছে, গলা কামড়ায় মেরে ফেলছে। আর সে যদি বলে যে এটা আমি উত্তেজিত হয়ে মারছি, তাহলে কি হবে বলেন? যে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের সুবিধা সে পাবে কিনা? পাবে না। এই জায়গায় সে মারতে পারে সরকারি কর্মকর্তাকে। বুঝতে পারছেন? আমি একটু আপনাদের মজার ছলে বললাম, কিন্তু এরকম হতে পারে যে দেখা গেল তার কাছে অস্ত্র আছে, অস্ত্র দিয়ে সে গুলি করে মেরে ফেলছে। বা পুলিশ গ্রেফতারের সময় একটা বাজে কথা বলছে, আসামি পুলিশকে মেরে ফেলছে, তো এটা কি হয়ে যাবে? খুন হয়ে যাবে। কিন্তু সাধারণ ব্যক্তিরা যদি মারতেন, উকিল সাহেব যদি বাজে কথা বলে, উকিল সাহেবের উপর আসামিরা অনেক সময়, সাক্ষীরা অনেক সময় চেতে যায়। আজকে রুবেলের সিনিয়র উপর চেতেছিল মুরব্বী, তো ওই জেরা করার সময় সাক্ষী অনেক সময় চেতে যায় যে এই কথা বলে, কত বড় সাহস, এই সেই। তো দেখা গেল যে সাক্ষী যদি উকিল সাহেবের মেরে ফেলে, কি হবে? খুন হবে না, কি হবে? নিন্দনীয় নরহত্যা। কারণ উকিল তো সরকারি না, সরকারি ব্যক্তি উকিল না। স্যার পিপি হইলে স্যার
পিপি হইলেও খুন হবে না। দেখেন, পিপি তো সরকারি, পিপি তো সরকারি কর্মচারী না। পিপি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করে, কিন্তু সে সরকারি কর্মকর্তা না। দেখেন, তো সাবধান। দেখেন, উত্তেজিত হয়ে সরকারি কোনো কর্মকর্তাকে হত্যা করলে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। উদাহরণ দেখেন, একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে ম্যাজিস্ট্রেট সাক্ষীকে উদ্দেশ্য করে বলে যে তিনি সাক্ষীর একটা কথাও বিশ্বাস করেন। ম্যাজিস্ট্রেট বলতেছে যে আপনি যা যা বলে গেলেন সব কথা বলে গেলেন। সাক্ষী এই কথা শুনে আকস্মিক উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটকে হত্যা করে। এখন আবার তর্ক করেন না যে স্যার এত পুলিশ, এত উকিলের মাঝে ম্যাজিস্ট্রেটকে কিভাবে হত্যা করবে। এই ক্ষেত্রে উক্ত সাক্ষী খুন করেছে বলে কি হবে? গণ্য হবে। আর ম্যাজিস্ট্রেট না হয়ে যদি স্বাভাবিক কোনো মানুষের মাত্র উত্তেজিত হয়ে, মানে আদার দেন পাবলিক সার্ভেন্ট, তাহলে এটা নিন্দনীয় নরহত্যাই। বুঝছেন? তাহলে প্রথম ব্যতিক্রম ছিল আপনি অজুহাত হিসেবে দেখালে খুন হবে। সরকারি কর্মকর্তাকে উত্তেজিত হয়ে মারলেও কি হবে? খুন হবে। তৃতীয় ব্যতিক্রমে আসেন, প্রথম ব্যতিক্রমের তৃতীয় ব্যতিক্রম। বদরুজ্জামান সাহেব বুঝতেছেন? বৈধভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে, আচ্ছা, উনি উনি যদি মানে সরকারি কর্মকর্তা, একটা জিনিস মনে রাখবেন, তার অফিসিয়াল ডিউটি থাকা লাগবে ওই মুহূর্তে মারলে। এখন যে যখন কোনো সরকারি কর্মকর্তা অফিসিয়াল ডিউটিতে নাই, ধরেন একজন ব্যক্তি সরকারি কর্মকর্তা, সে ওই মাছের বাজারে গিয়ে মাছ কেনার সময় এমন একটা বাজে কথা বলছে যে মাছ আলা বদরাগী, সে দেখা গেল যে এমন আঘাত করছে, মারা গেছে। তাহলে তখন আবার এটা কি হবে না? খুন হবে না। কারণ সরকারি কর্মকর্তা হলেও সে তো ওই মুহূর্তে অফিসিয়াল দায়িত্ব পালনে ছিল না। জি, আচ্ছা, জি, তাহলে বুঝতে পারছেন? তো এই কারণে একটু পড়েন, বৈধভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো উত্তেজনা দিয়ে থাকলে উক্ত উত্তেজনার বশবর্তী হয়ে হত্যা করলে তা খুন বলে গণ্য হবে। বৈধভাবে উত্তেজনা আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে অর্থ কি একটু বুঝতে হবে। আমরা এখনো ওই অধ্যায়টা করি নাই, যে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজ অপরাধ না। মানে আপনারা যদি কেউ অন্যায়ভাবে মারতে আসে, তারে মারার অধিকার আছে। অর্থাৎ আপনারে একটা ঘুষি দিতে আসলে তারে পাল্টা ঘুষি দেওয়ার অধিকার আপনার আছে। আপনারে একটা কামড় দিতে আসলে তারে পাল্টা কামড় দেওয়ার অধিকার আপনার আছে। ইভেন আপনারা যদি হত্যা করতে আসে, তারে হত্যা করার অধিকারও আপনার আছে। কিন্তু যদি এরকম হয়, ধরেন যে অনুপ পিয়াল রে একটা, ধরেন, ঘুষি দিতে গেছে, ঘুষি দিতে গেলে পিয়াল এই ঘুষিটা প্রতিহত করে অনুপকে বললো যে দাদা, আপনি, আপনার দাদা বলে সম্মান করি, তাই বলে তো আপনি আমার ঘুষি দিতে পারেন, বিষয়টা তো এমন না। তো প্রথম আঘাত করলো কে? অনুপ। এটা প্রতিহত করছে কে? পিয়াল। এই পর্যন্ত পিয়ালের কোনো অপরাধ হয়েছে? হয় নাই। কিন্তু পিয়ালের কথা শুনা এখন অনুপ আরো উত্তেজিত হয়ে গেছে, ঘুষি একটা দিলাম, চুপ থাকলেই তো ভালো হতো, আবার কি কথা বলতেছিস কেন? এখন অনুপ যদি উত্তেজিত হয়ে মেরে ফেলে পিয়ালরে, তখন এটা খুন হবে। যদিও পিয়াল উত্তেজনা দিছে, তথাপি এটা কি হবে? খুন হবে। খুন হবে। খুন হবে। বুঝেন নাই? একটু বুঝেন, ক্রিটিক্যাল বুঝার তৈরি। কারণ এই জায়গায় যে উত্তেজনাটা পিয়াল দিছে, তার বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে। বুঝতে পারছেন? যদি এরকম হতো যে অনুপ কোনো আঘাত টাঘাত করে নাই, পিয়ালি পিয়ালি প্রথমে এমন একটা কথা বলছে যাতে অনুপ উত্তেজিত হয়ে পিয়াল মেরে ফেলছে, তখন সেটা খুন হতো না। তখন সেটা কি?
উন্নত না, কিন্তু এই জায়গা তো প্রথমে আঘাত করছিল কে? অনুপ। তারপরে পিয়াল যখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে তখন অনুপ আবার রাগ হয়েছে। তখন অনুপ যদি ওই পিয়ালের ওই কাজের ফলে দ্বিগুণ উত্তেজিত হয়ে পিয়ালে মেরে ফেলে, তখন অনুপ বলতে পারবে না যে ইওর অনার আমার তো সে উত্তেজনা দিছে, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। তখন আদালত বলবে যে তোমার উত্তেজনা দিছে কেন, আগে খুঁজাইছে কেটা? আগে তো তুমি খুঁজাইছো, পরে তোমার উত্তেজনা দিছে। যদি তুমি না খুঁজাতা, যদি সে প্রথমে উত্তেজনা দিত, তাহলে সেটা খুন হতো না। কিন্তু তুমি আগে খুঁজাইছো, পরে তোমার উত্তেজনা দিছে, এখন মারলে এটা কি হবে? বুঝেন না বোধহয়। রুবেলের তো যেতে হবে। এই আনারুল হক সাহেব, আপনি কি বসবেন? লেটা বেটা হয়ে ইজি যাবে স্যার। কিন্তু না বুঝলে। স্যার আচ্ছা ইজি বলেন ইজি কি স্যার। বলছেন? আচ্ছা, আপনি আপনি বলেন, আনারুল হক সাহেব বলেন, বই না দেখে বলেন। এই যে মাত্র যেটা বললাম। ক্ষেত্রে হম, বইয়ের উদাহরণ দিচ্ছেন, বইয়ের কথা। বইয়ের বাইরে চিন্তা করেন, বইয়ের বাইরে। মানে আমি তো এখানে লেখা আমরা পড়বই, আমি যা পড়াইছি সেই আঙ্গিকে বলেন। আত্মরক্ষার ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা আমি একটা উদাহরণ দিই, বলেন তো যদি এরকম হয় যে অনুপ এমন একটা বাজে কথা বলছে, আপনি রাগ হয়ে অনুপরে মেরে ফেলছেন, এটা কি হবে বলেন? এটা নিন্দনীয় নরহত্যা। কিন্তু অনুপ এমন একটা, আপনি আগে অনুপরে একটা খুঁচাইছেন, একটা চট থাবড় দিচ্ছেন, অনুপ সেটা ঠেকাইয়া বললো যে মিল্টন দাদা আপনি বড় মানুষ, বয়স বেশি, তাই বলে তো আপনি আমার সাথে এইসব করতে পারেন না। এরপর আপনি দ্বিগুণ উত্তেজিত হয়ে অনুপ্রে মেরে ফেললেন, এটা কি হবে? এটা খুন হবে, কারণ সেই উত্তেজনা দিছে কখন? বৈধ আত্মরক্ষার অধিকার। বুঝছেন? হ্যাঁ, তা আমরা একটু উদাহরণ করি। এ বদরুজ্জামান সাহেব, বুঝছেন? উদাহরণ পড়ি, আরো ভালো বুঝবেন, দেখেন। আরিফ ইব্রাহিমকে আঘাত করতে গেলে, ইব্রাহিম উকিল হইছে, আরিফ এখনো হয় নাই। আরিফ ইব্রাহিমকে আঘাত করতে গেলে, মানে আমি যতগুলা নাম ব্যবহার করি অধিকাংশই উকিল হয় না, তো তার ভিতরে কিছু ব্যতিক্রম আছে, যে ইব্রাহিম জাবের এরা হয়েছে আর কি। দেখেন, আরিফ, স্যার আরিফ শুধু আসে না, আরিফ আমার প্রথম জুনিয়র হতে যাচ্ছে। স্যার আরিফ সাহেব আমার আন্ডারে ইন্টিমেশন জমা দিবে, কারণ ওনার ওই গতকাল পরশুদিন ওনার রি রেজিস্ট্রেশনের মেয়াদ, মানে রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ, এখন ওনার আবার রি রেজিস্ট্রেশন করা লাগে। এখন সিনিয়র ওনার তো লাভলু কাকা তো মারা গেছে, ওনার ভাই। এখন বললাম যে কার আন্ডারে করবে, তো বলে স্যার আপনার আন্ডারেই করি। আমি বললাম যে হ্যাঁ, জীবনের প্রথম জুনিয়রই আপনার মতো পাইছি আমি, আল্লাহ ভরসা। তো তারপরে ওনারে আমি লিখতে বলছি যে আপনি আপনার নামটা একটু লিখেন। ওই যে অনলাইনে ইন্টিমেশন দিতে গেলে দেওয়া লাগে, নাম লেখা লাগে। প্রথমে সে বলতিছে স্যার নাম কি, নিজের নাম বলে না, দেখতিছে, দেখে বলে স্যার আরিফুর রহমান। আমি ওই যদি এমডি আছি, ও এমডি আরিফুর রহমান, এখন তার নাম লিখতে বলছি। সে দেখে দেখে লেখার পরও রহমানে আর এইচ লেখছে, আর এইচ এম এন, নিজের নাম। তো এরপরে আমি বললাম যে এটা কি লেখছেন? তো স্যার ঠিকই তো লিখছি। না ঠিক নাই তো। পরে ওই নাম কেটে আবার সে লেখছে আর কি। তো আর তাহলে আরিফ সাহেবের এমনিতে যে বুদ্ধি টুদ্ধি খারাপ তা না, মানে ওনার প্রচুর বুদ্ধি, কিন্তু মজার মানুষ, ওর আগে টাগে না। যাই হোক, উনি আমার উনি আমার আমার তো 10 বছর হয়ে গেছে, উনি আমার প্রথম জুনিয়র হতে যাচ্ছে আর কি। এ বলেন কামরুজ্জামান সাহেব। জি স্যার, আমিও স্যার এই যে নাম যাদের বলেন আমি ওই দলে স্যার।
না আপনারা তো আমি উদাহরণে আছেন নাই তো? জি স্যার, আমি তো অনলাইনে সব উদাহরণেই। আচ্ছা দেখেন, উদাহরণ পড়ি আমরা। আরিফ ইব্রাহিমকে আঘাত করতে গেলে ইব্রাহিম প্রথম আঘাতটা কে করছে? আরিফ। ইব্রাহিম নিজেকে রক্ষা করার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে এবং বলে যে, ইব্রাহিম বলতেছে যে আপনি বিশ্বাস বংশের ছেলে বলে আমাকে আঘাত করার অধিকার আপনার নাই। ইব্রাহিম বলতেছে যে আপনি বিশ্বাস মানিকদের বিশ্বাস বংশের ছেলে, রশিদ সাহেবের বাড়ির পাশের লোক, তাতে কি হয়েছে? এই আঘাত করার অধিকার আপনার নাই, আমি এখন উকিল হয়ে গেছি, আমি এখন উকিল হয়ে গেছি। এই কথা শুনে আরিফ উত্তেজিত হয়ে ইব্রাহিম রে হত্যা করেছে, বলছে তারা তোর উকিল আমি ছুটে আসছি। তো এই ক্ষেত্রে উক্ত নিন্দনীয় নরহত্যা কি বলে বিবেচিত হবে? কোন বলে বিবেচিত? চলে যাবেন? আচ্ছা আচ্ছা যান। কিন্তু যদি ঘটনাটা এরকম হতো যে আরিফ সাহেব আগে থেকে কিছু বলে নাই, ইব্রাহিমই এসে বাজে কথা বলছে এবং আরিফ সাহেব উত্তেজিত হয়ে ইব্রাহিম মেরে ফেলেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা খুন হতো না, সেক্ষেত্রে সেটা হতো কি? নিন্দনীয় নরহত্যা। আশা করি বুঝতেন। তাহলে প্রথম ব্যতিক্রম আমরা পাইছিলাম গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজনা। এটার ফলে কোনো হত্যা করলে সেটা খুন হবে না। এটার আবার ব্যতিক্রম তিনটা, যখন গুরুতর এবং আকস্মিক উত্তেজনা থাকলেও খুন হবে। কি কি? গুরুতর এবং আকস্মিক উত্তেজনা যদি আপনার অজুহাত হিসেবে ব্যবহার করেন, যদি সরকারি কর্মকর্তারে হত্যা করেন, যদি ওই গুরুতর এবং আকস্মিক উত্তেজনা পেয়ে থাকেন, বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেন। বুঝছেন? আচ্ছা, দ্বিতীয় ব্যতিক্রমটা দেখেন, এটা বললে একটু কনফিউজ হয়ে যাবেন। ওই 1-3 এর সাথে দ্বিতীয়, কোন ব্যক্তি বৈধ আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে অপর কোন ব্যক্তির মৃত্যু ঘটালে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না। একটু বুঝেন। সাধারণত আঘাত যতটুকু, প্রতিঘাত ততটুকু। যদি আপনারা কেউ ঘুষি দিতে আসে, তাকে আপনার অধিকার আছে কি? পাল্টা ঘুষি দেওয়া, কিন্তু তাকে কিন্তু আপনি গুলি করে মেরে ফেলতে পারেন। এখন সে আপনারে আঘাত করতে আসছিল, আপনি তারে ঘুষি দিচ্ছেন, সে মারা গেছে। ঘুষি দিচ্ছেন কি? মারা গেছে। কিন্তু ঘুষিতে কারো মারা যাওয়ার কথা না, ধরেন সে মারা গেছে। তো এই যে যে আপনি, আপনারও আপনার মারার কোনো ইন্টেনশন ছিল না, আপনি তো জাস্ট ঘুষি দিতে যাচ্ছিলেন, তাহলে সরল বিশ্বাসে যে আঘাত করছেন আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে, সেই অধিকারটা অতিক্রম হয়ে কোন পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত হয়ে গেছে, তাহলে এটা কি হবে না? খুন হবে না। এটা কি থাকবে? নিন্দনীয় নরহত্যা। আমি একটা বলি, সেটা হলো যে আমাদের মানে হযরত মুসা আলাইহিস সালাম আমাদের একজন রাসূল, তো তিনি ওই নবী আর কি। তো তিনি যখন একজন ফেরাউনের একজন ওই তৎকালীন ধরেন পুলিশ গার্ড বলে, ওই পুলিশ একজনের নির্বিচারে মারতেছিল, যে শুধু শুধু অত্যাচার করতেছে, সে আবার বলতেছে যে ইয়া মুসা আমারে বাঁচাও। তো উনি ওই পুলিশরে ধরে একটা ঘুষি দিয়েছে, এক ঘুষি দিয়ে সে মারা গেছে। এখন ওই ঘুষিতে মারা যাওয়ার পরে উনি নিজেও ব্যাকুল হয়ে গেছে যে আমি তো ঘুষিতে তো মারা যাওয়ার কথা না। উনি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করছে এবং সাথে সাথে উনি ওই লোকজনের আড়ালে চলে গেছে, ওই জায়গায় আর কেউ ছিল না। তো এখন হযরত মুসা আলাইহিস সালাম যে ঘটনাটা ঘটাইছে, এটা কি হবে বলে? নিন্দনীয় নরহত্যা। এটা কিন্তু খুন হবে না। আচ্ছা, আবার কেউ বলেন না যে নবীরে বিদ্রুপ করতেছি, এটা বলার কোনো কারণ নাই। না, সেটা পরের বিষয়, অনেক কাহিনী বলা লাগবে। জি না স্যার, দরকার নাই স্যার। জি। তো উদাহরণ দেখেন, দরকার নাই কে, তারা আছে নাকি খুব? না না না, ওই যে নবীরে নিয়ে ব্যঙ্গ, ওটা উদয়, ওই লোকটাই ফাজিল। আচ্ছা দেখেন, আরিফ ইব্রাহিমকে একটি ঘুষি দিতে গেলে ইব্রাহিম বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সরল বিশ্বাসে আরিফের মাথায় বাঁশ দিয়ে এমন আঘাত করে আরিফ মৃত্যুবরণ করে। প্রথম আঘাতটা করছে কে? আরিফ। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে কে? ইব্রাহিম। এবং ইব্রাহিম তার আত্মরক্ষার অধিকার কি করছে? অতিক্রম করেছে। সাধারণত আঘাত যতটুকু, আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে প্রতিঘাত ততটুকু।
যেহেতু ইব্রাহিম আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে আঘাত করেছে, তাই উক্ত নিন্দনীয় নরহত্যা কি বলে বিবেচিত হবে? খুন বলে বিবেচিত হবে না। বলেন তো কেন? সরল বিশ্বাসে। কিন্তু কাহিনী আছে, এই জায়গায় যদি সরল বিশ্বাস না থাকতো তাইলে আবার কি হয়ে যেত, যে তুই কত বড় সাহস আমারে ঘুষি দিলি, আজকে তোরে বাঁচতে পারে এই মেরে ফেলবো, তাহলে এটা আবার কি হয়ে যেত বলেন, হয়ে যেত। এখন তাহলে আমাদের যে আপনার যারা একেবারেই নতুন নতুন আছেন তাদের যে প্যাচটা লাগবে আর কি, আমি একটু প্যাচটা ধরাই দিই। সেটা হলো এই প্রথম ব্যতিক্রমের যে তৃতীয় ব্যতিক্রমের সাথে দ্বিতীয়, প্রথম ব্যতিক্রমে যে তৃতীয় ব্যতিক্রমে দেখা গেল আরিফ প্রথমে আঘাত করছে, ইব্রাহিম আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, আরিফ আবার ইব্রাহিম রে মেরে ফেলছে। মানে আরিফ আঘাত করছে কয়বার? দুইবার। তখন এটা হচ্ছে কি, খুন। আর দ্বিতীয় ব্যতিক্রম যেটা, এটা আরিফ আঘাত করছে, ইব্রাহিম আরিফরে কি মেরে ফেলছে। তো এই জায়গায় কিন্তু ওয়ান অন, মানে আরিফের আঘাতও এক, ইব্রাহিমের আঘাতও এক, কিন্তু ইব্রাহিম আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে তারে কি মেরে ফেলেছে। তখন এটা কি হবে? নিন্দনীয় নরহত্যা। জি, সরল বিশ্বাস থাকতে হবে, বুঝছেন? তৃতীয় ব্যতিক্রমে চলি। অনলাইনে যারা আছেন একটু বুঝছেন কিনা ভাই? জি স্যার। পিয়াল তো জি স্যার করতেছেন যাতে তাড়াতাড়ি ক্লাস শেষ হয়। না স্যার, আমি বুঝছি স্যার, আপনি আমার এমসিকিউ সময় যা বুঝাইছেন স্যার, আলহামদুলিল্লাহ স্যার, এটা আমি বুঝি, আমার কাছে ইজি মনে দেখেন, হয় স্যার। কোন সরকারি কর্মকর্তা, আন্ডারলাইন করেন, সরল বিশ্বাসে তার উপর অর্পিত আইনগত ক্ষমতা অতিক্রম করে কোন ব্যক্তির মৃত্যু ঘটালে তা খুন বলে বিবেচিত হবে না। কোন সরকারি কর্মকর্তা কি বলেন, তার উপর যে ক্ষমতা আছে সেটা অতিক্রম করে যদি সে বেশি ঘটায় ফেলে তাহলে সেটা কি হবে না, খুন বলে বিবেচিত হবে না। দেখেন, একজন পুলিশ অফিসার কোন দস্যুকে গ্রেফতার করার জন্য তার পায়ে গুলি করলে উক্ত গুলি ভুলক্রমে উক্ত দস্যুর মাথায় লাগে। এখন আবার বলেন না যে স্যার পা কোন জায়গায় মাথা কোন জায়গা, ধরেন লেগে গেছে, মাথায় না লাগুক, মাথায় তো লাগতে পারে, কোমরে লাগতে পারে, এবং উক্ত দস্যু মৃত্যুবরণ করে, কিন্তু পুলিশ অ্যাকচুয়ালি গুলি করছিল কোথায়? পায়ে। আর পায়ে গুলি করলে কি মারা যাওয়ার কথা? কথা না। যেহেতু পুলিশ অফিসার সরল বিশ্বাসে তার উপর অর্পিত আইনগত দায়িত্ব পালন করে তার ক্ষমতা অতিক্রম করে উক্ত হত্যাটি সংগঠিত করেছে, তাই উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না। বুঝছেন? তাহলে সরকারি কর্মকর্তা যদি সরল বিশ্বাসে করে থাকে তাহলে খুন হবে না, কিন্তু যদি সরল বিশ্বাস না থাকে তাহলে আবার কি হবে, খুন হবে। চতুর্থ ব্যতিক্রম, কি হয়েছে? অবশ্যই সে সরল বিশ্বাস যদি দাবি করে এটা তার প্রমাণ করা লাগবে, তার বিরুদ্ধে তো মামলাটা হবে 302 ধারাই, কিন্তু তার যে সরল বিশ্বাস ছিল এটা প্রমাণ করা লাগবে কার? তার। দেখেন, চতুর্থ ব্যতিক্রম, আকস্মিক কলহ বা সাডেন ফাইট। আকস্মিক কলহ বা সাডেন ফাইট এটা প্রথম ব্যতিক্রমের মতোই, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। আকস্মিক কলহ মানে হঠাৎ করে যুদ্ধ লেগে গেছে, হঠাৎ করে দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেছে। পূর্ব পরিকল্পনা এবং অভিপ্রায় ব্যতীত যদি কোনো ব্যক্তি গুরুতর এবং আকস্মিক কলহে উত্তেজিত হয়ে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না। প্রথম ব্যতিক্রমের উদাহরণের মতো। তাহলে কোন দুইটা ব্যতিক্রম একই টাইপের? প্রথম আর চতুর্থ। প্রথম আর চতুর্থ। আমরা চলে আসি সর্বশেষ যে ব্যতিক্রম, পঞ্চম ব্যতিক্রম, সম্মতি সহ মৃত্যু। 18 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তি তার মৃত্যু সংগঠনের জন্য অপর কোনো ব্যক্তিকে সম্মতি দিলে, আন্ডারলাইন করেন 18 বছরের বেশি। কত বছরের বেশি? 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি তার মৃত্যু ঘটানোর জন্য অপর ব্যক্তিকে কি দিলে? সম্মতি দিলে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। 18 বছরের বেশি একজন ব্যক্তি বলল যে আমি মৃত্যু যন্ত্রণা ভোগ করতেছি,
আমার আইসিইউতে যে ধরেন আইসিইউতে যে ইগুলা লাগানো থাকে মানে যন্ত্রপাতি গুলা, যে আমার আর ভালো লাগতেছে না, তুমি মাছগুলো খুলে দাও, আমি সম্মতি দিলাম, এবং ওনারা মাছ খোলার পরে ধরেন ঠিকই সে মারা গেছে, তাহলে যে ব্যক্তি এই কাজটা করলো সে কি করেছে? নিন্দনীয় নরহত্যা। যদিও যে পেশেন্ট তার কি ছিল? সম্মতি ছিল, তথাপি এটা কি বলে গণ্য হবে? নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। কিন্তু যদি এই সেম সম্মতিটা কোনো 18 বছরের কম বয়স্ক ব্যক্তি দিত, বা এক্সাক্ট 18 বছর ব্যক্তি দিত, বা কোনো পাগল ব্যক্তি দিত, তাহলে কি হতো? তাহলে এই যে জিনিসটা আমরা পড়লাম, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। 299 আর কত? 300। তাহলে 300 দ্বারার ভাগ কয়টা? প্রথম ভাগে বলেছে কখন নিন্দনীয় হত্যা খুন হবে, অনুচ্ছেদ কয়টা? 4টার প্রথম হলো অভিপ্রায়, দ্বিতীয় হলো জ্ঞান, তৃতীয় হলো আঘাতের প্রকৃতি, চতুর্থ কি? আসন্ন বিপজ্জনক কার্য। 300 দ্বারার দ্বিতীয় ভাগ হলো কখন যখন নিন্দনীয় হত্যা খুন বলে গণ্য হবে না। ব্যতিক্রম কয়টা? 5টা। প্রথমটা হলো গুরুতর এবং আকস্মিক উত্তেজনা, এটার ব্যতিক্রম কয়টা? 3টা। যদি গুরুতর এবং আকস্মিক উত্তেজনার পিছনে উত্তেজনা অজুহাত থাকে, যদি উত্তেজিত হয়ে সরকারি কর্মকর্তারে মারেন, যদি উত্তেজনাটা পেয়ে থাকেন বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে, সেক্ষেত্রে আবার খুন হবে। দ্বিতীয় ব্যতিক্রম ছিল কোনটা? যদি কোনো ব্যক্তি আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে কাউরে মারে, সেটা নিন্দনীয় নরহত্যাই হবে। তৃতীয় ব্যতিক্রম কোনটা? যে সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে তার দায়িত্ব অতিক্রম করে কাউকে মারলে কি হবে? নিন্দনীয় নরহত্যা হবে। চতুর্থ হচ্ছে সাডেন ফাইট, আকস্মিক কলহ, কিসের মতো? প্রথমটার মতো। আর পঞ্চম ব্যতিক্রম হচ্ছে সম্মতি সহ মৃত্যু। কত বছরের বেশি? 18 বছরের বেশি। বুঝছেন? তাহলে আমরা এতটুকু বুঝলাম যে সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়। এটা খুন হতেও পারে, নাও পারে। এই খুন আর নিন্দনীয় নরহত্যা কে বুঝেন নাই বলেন? অনলাইন অফলাইনে যারা আছেন শনাক্ত করতে পারবেন কিনা? পারবো স্যার। পারবেন? জি স্যার। আচ্ছা আলম ভাই বলেন তো, যে আপনি শিকারে বেরোইছেন, একটা মুরগি প্রতিকুলি করছেন, মুরগির ওই পাশে ঝোপের আড়ালে ছিল আর একজন ব্যক্তি, তো তারে আপনি দেখেন নাই, মানে আপনার গুলি লেগে সেই বাচ্চাটা মারা গেছে, আপনি কি করছেন বলেন? অনুপ বলেন কি হয়েছে? আসমা খানম বলেন কি হয়েছে? এটা তো সাধারণ ব্যতিক্রম, এটা সাধারণ ব্যতিক্রমের ভিতর যাবে। আমন সাহেব কি হয়েছে বলেন, শুনছেন? কেন? সে তো দেখে নাই, স্যার ওনার ইন্টেনশন ছিল না স্যার। সে তো ঝোপের আড়ালে ছিল। আসন্ন বিপজ্জনক কার্যতে ফেলাতেন যদি সে জানতো, সে তো জানে করে নাই, ঝোপের আড়ালে আছে তা তো জানে না, এই এটা জায়গায় কোনো সাধারণ অপরাধী হয় ব্যতিক্রম, নাই। এটা তো সাধারণ ব্যতিক্রম হবে। না, অপরাধ হবে না না। না না, অভিপ্রায় ছিল না, অভিপ্রায় ছিল না। অভিপ্রায় ছিল না এবং কি দেখেও নাই। হুম। এটা তো সাধারণ ব্যতিক্রমের ভিতর পড়বে। ফরাস পাইতে তাই? আচ্ছা ফরাস পাতার কি উদাহরণ আছে বলেন? যে এক ব্যক্তি লিখতেছে কিন্তু গর্ত করা ছিল, সেইখানে ঢেকে রাখছে স্যার। আচ্ছা সেই গর্ত করে তো মারা গেছে। একটা বলছে যে এক ব্যক্তি গর্ত খুঁড়ে তার উপর ঘাসের ফরাস মানে কার্পেট পেতে দিছে কাউকে হত্যা করার জন্য, তো সেক্ষেত্রে ঘাসের ফরাসের ওইটার মধ্যে সে পড়ে গেছে, পড়ে গিয়ে একদম মারা গেছে। তো এই জায়গা আর এই যে আমি যে ঘটনাটা বললাম দুটো কিন্তু এক না। জি স্যার। যে গুলি মুরগিরে করছে সে তো কাউরে হত্যার অভিপ্রায়ে করে নাই, কিন্তু এই জায়গা যে গর্ত করছে এই জায়গাটার কি আছে? কাউরে হত্যা ইন্টেনশন। করার পূর্ব পরিকল্পনা আছে। বুঝছেন?
এখন আপনি এটা বলতে পারেন যে স্যার মার্ডার মার্ডার হবে না, কে বলছে? স্যার এটা তো সাধারণ ব্যতিক্রমের ভিতরে যাবে। কোনটা? এই যে জোপের আড়ালে যে ছিল। সেটা তো বলছি, আমরা জোক ছেড়ে এখন গাছের কাছে আসছি। তার ঘাসের এটা আরেকটা ইয়ে ছিল, জুডিশিয়ারিতে দেখলাম যে এটা ওরা নিন্দনীয় নরহত্যা। এই শুনেন, আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি, একটু শুনেন। বিষয়টা হলো, আমাদের দণ্ডবিধির 299 ধারার একটা উদাহরণ আছে। উদাহরণটা হলো এরকম, ধরেন যে অনুপ মাঠে একটা গর্ত করে তার উপরে ঘাসের ফরাশ পেতে রাখছে, এবং ফরাশ মানে ধরেন কার্পেট টাইপের, হত্যার অভিপ্রায়। এবং ঠিকই তার মধ্যে দিয়ে যখন একজন ব্যক্তি হাঁটতে গেছিল, ওটার মধ্যে গিয়ে গর্তে পড়ে সে মারা গেছে। তো এটা নিন্দনীয় নরহত্যা হবে, ঠিক আছে? এখন উদাহরণটা কত ধারার? 299। 299 ধারার। 299। এখন অনেকের যদি সেম প্রশ্ন আসে, এই প্রশ্নটাই আসলো যে অনুপ গর্ত করে রাখছে হত্যার অভিপ্রায়ে ঘাসের ফরাশ পেতে, এবং ওই গর্ততে একজন পড়ে মারা গেছে, এটা কি হবে, নিন্দনীয় নরহত্যা না খুন? খুন স্যার, খুন। প্রথমে নিন্দনীয় নরহত্যা, পরে খুন। উদাহরণ আছে, ধরেন অনুপের মনের কথা আমি বলে দিই, উদাহরণ আছে 299 ধারায়। এখন এটি কি খুন হবে কিনা? খুন হবে জি স্যার, স্যার। খুন হবে। স্যার যেহেতু উদ্দেশ্যই ওনার ছিল স্যার কাউরে হত্যা করার জন্য স্যার, সেই ক্ষেত্রে এটা 100% খুন হবে স্যার। এটা খুন স্যার। আচ্ছা শুনেন, আচ্ছা আমি একটু বলি। প্রথমত অনেকে মনে করেন যে, যেহেতু আমি আমার এক স্টুডেন্টের কথা বলি, সে ওই বিশ্বজ্ঞানী, এখনো পাস করতে পারে নাই, জ্ঞানীরা পাস করে না। তো জি স্যার। যেভাবে যে 299-তে যেহেতু আছে, এটা আজীবনই নিন্দনীয় নরহত্যা থাকবে, এটা খুন হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ উদাহরণ বইতে 299-তে আছে, বুঝতে পারছেন? কিন্তু নিন্দনীয় নরহত্যা তো খুন হতেও পারে, আবার নাও পারে। 299 ধারা উদাহরণ, তার মানে এই না যে এটা কোনোদিন খুন হবে না, বুঝতে পারছেন? তাহলে যদি আমি প্রমাণ করতে পারি যে তার পূর্ব পরিকল্পনা ছিল হত্যার, তাহলে নিন্দনীয় নরহত্যা যে হচ্ছে এটা তো আমি অস্বীকার করতেছি না, নিন্দনীয় নরহত্যা তো ডেফিনেটলি হচ্ছে। কিন্তু ওই ঘটনার সাথে ওই যে পূর্ব পরিকল্পনা ছিল, অভিপ্রায় যদি মিলে যায়, তখন এই নিন্দনীয় নরহত্যাটা কি বলে গণ্য হবে, কোন বলে গণ্য হবে, এটা মিলাইতে পারি। ধরেন কোন, আমি যদি গর্ত করে রাখছি, ঘাসের ফরাশ পেতে রাখছি, আমি আনোয়ারুল হক সাহেবরে মারতে চাই, মানে আমার একটা অভিপ্রায় আছে, এবং আনোয়ারুল হক সাহেবই পড়ে গিয়ে মারা গেছে, এটা কি প্রথমত নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে কি খুন? আচ্ছা যদি এরকম হয় যে আনোয়ারুল হক সাহেবের প্রতি গর্ত করছি, কিন্তু পড়ছে ভুইয়া, ভুইয়া গ্যাস পড়ছে শুইয়া ওই গর্তের ভিতরে, তাহলে মারতে চাইছিলাম আনোয়ারুল হক সাহেবরে, 301 ধারায় কি বলছে যে একজনকে হত্যা করতে গিয়ে যদি আর একজন হয়ে যায়, তাহলে ওই জনকে হত্যা করলে যেভাবে দায়ী হতো এখানেও তাই। তাহলে আনোয়ারুল হক সাহেবরে মারতে গিয়ে মারা গেছে ভুইয়া, তাহলেও কি হয়েছে, নিন্দনীয় হত্যা কি হয়েছে, খুন। কি ভাই? ধন্যবাদ। একটু পরে যদি এরকম হয়, আগে কথা শুনেন, আমার ই করেন না, যদি এরকম হয়, দেখছেন এই যে ভুলে গেলাম, যদি এরকম হয় যে ধরেন গর্ত আমি করছি, কিন্তু কোন নির্দিষ্ট ব্যক্তির মারার অভিপ্রায় নাই, কিন্তু আমি দুষ্ট লোক, আমার মনে মনে কুপরিকল্পনা যে কড়া পাঁচমন্ত্রী পড়ে এর মধ্যে মরুক, ঠিক আছে, কোন নির্দিষ্ট মানুষের মারার অভিপ্রায় আমার নাই, এবং ঠিকই যদি ওই গর্তের মধ্যে কেউ পড়ে মারা যায়, তবুও এটা খুন হবে। চতুর্থ অনুচ্ছেদ, এমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট, যখন কোনো অভিপ্রায় নাই, মানে কোনো আসন্ন বিপজ্জনক কাজ অভিপ্রায় না থাকলেও কি হতে পারে, খুন হতে পারে। বুঝেছেন? এখন আমি আপনাদের ওই কথা বললাম যে 299 মানে যে আজীবন খুন, আজীবন নিন্দনীয় হত্যা খুন হবে না, বিষয়টা তো তা না। 299 ধারার উদাহরণ খুন হতেও পারে, নাও হতে পারে। ধন্যবাদ। আপনাদের নাকি সার্কুলার দেশে পরীক্ষা কবে, তা কি বলছে? কামরুজ্জামান সাহেব। জি স্যার।
আপনাদের সার্কুলার দিছে নাকি? আমি জানি না স্যার। স্যার ফর্ম ফিল আপের নোটিশ দিছে স্যার। এমনি পরীক্ষার ডেট দিছে? স্যার এটা বিস্তারিত পড়ি নাই স্যার, এই মাত্র দেখলাম দেখে শেয়ার করলাম স্যার, ভাবলাম যে আপনারা জানেন কিনা। শেয়ার করছেন, করবেন নাকি? না স্যার, ওই যে অতি উৎসাহিত ঠিক স্যার, এই আছে, জন্য আজকে স্যার। ক্লাস এতটুকুই। আগামী দিন আমরা এই নিন্দনীয় হত্যা খুন নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।